নমস্কার। 2024-এর লোকসভা ভোট এটা অনেকের কাছেই বেশ বিস্ময়ের ব্যাপার হয়ে গেছে। বিস্ময়ের ব্যাপারটা এই জন্যেই, শুধু যে সাধারণ মানুষের কাছে বিস্ময় তা নয়, যারা ভোট গুরু বলতে যাদেরকে বোঝানো হয়, যারা নানা রকম অপিনিয়ন পোল, এক্সিট পোল ইত্যাদিগুলো করেন, তারাও পর্যন্ত চমকে গেছেন তাদের বেশিরভাগই। এরকম চমকে যাওয়ার কারণটা আর কিছুই নয়, অপিনিয়ন পোল শুধু না, এক্সিট পোলেও পর্যন্ত যেখানে বলা হয়েছিল যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার, এনডিএ গোষ্ঠী জোট, এই জোট তারা খুব সেফলি এবং যথেষ্ট ভালোভাবে ভালো আসন নিয়ে তারা আবার ক্ষমতায় ফিরে আসছে, এটা বলা হয়েছিল। আমাদের যাকে মাই অ্যাক্সিস ইন্ডিয়া বলে, যে প্রদীপ গুপ্তের যে সংস্থা, যাকে বলা হয় ভারতের অন্যতম শ্রেষ্ঠতম দুটো সংস্থার নাম যদি করতে বলা হয়, তার একটা হচ্ছে প্রদীপ গুপ্তের এই সংস্থাটি। এই সংস্থা বলেছিল যে এনডিএ পাবে 361 থেকে 400 আসন মতো। এটা ওপিনিয়ন পোল নয়, কিন্তু এক্সিট পোলেই তারা বলেছিল। কিন্তু দেখা গেল, এবং তারা এই যে কথাটা বলেছিল, এটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে কথাটা বলেছিলেন, শুধু পার্লামেন্টেও বলেছিলেন এবং পার্লামেন্টের বাইরেও বিভিন্ন জনসভাতেও বলেছিলেন, বিজেপি 370 আর 400 পার হচ্ছে এনডিএ। দেখা গেল আসলে এই সংখ্যার ধারে কাছে পৌঁছতে পারল না এনডিএ এবং বিজেপি। এবং এই ধারে কাছে যে পৌঁছতে পারল না, তার জন্যে 3টি রাজ্য মুখ্যত এই ধারে কাছে না পৌঁছতে পারার পেছনে বড় ভূমিকা তাদের। কোন 3টে রাজ্য? একটা হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ, 2 মহারাষ্ট্র এবং 3 ওয়েস্ট বেঙ্গল। এরপরেও অবশ্য আছে যেটা খুব খারাপ রেজাল্ট করেছে এনডিএ এবং বিজেপি, যেমন রাজস্থানও খারাপ রেজাল্ট করেছে। আবার বেশ কিছু রাজ্য আছে যেখানে বিজেপি দুর্দান্ত ফল করেছে। কিন্তু যে রাজ্যগুলো, যেমন উড়িষ্যাতে বিজেপির খুব ভালো হয়েছে, কিন্তু তাহলেও তারা যে ভালোটা, তারা সেইটা অন্য জায়গায় যে ক্ষতিগুলো হয়েছে, বিশেষ করে ইউপি, মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল, এই 3 জায়গায় তারা পুষিয়ে নিতে পারেনি, এবং রাজস্থানেও খুব ক্ষতি হয়ে গেছে। তো আজকে আমরা সাধারণভাবে আমরা দেখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা ইউটিউবাররা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের বাইরে খুব বেশি একটা যেতে চান না। তারা যে সমস্ত রাজনৈতিক পোস্টগুলো করেন, তাদের সেখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাপারগুলো থাকে না। আজকে আমরা শুরুই করব আমাদের এই চ্যানেল, নতুন চ্যানেলটার নাম ক্যালকাটা ডায়ালগস। এই ক্যালকাটা ডায়ালগস নতুন চ্যানেল। আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আমরা ভারতের রাজনীতি নিয়েও আমরা আলোচনা করতে থাকব। এবং যারা আজকের এই চ্যানেল দিয়ে আমাদের শুরুটাই হচ্ছে আজ, আমরা আশা করব আপনারা যারা এই চ্যানেলটা অন্তত দেখছেন, তারা লাইক দেবেন ভালো লাগলে, এবং অবশ্যই দেখা শুরু করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমাদের যে সমস্ত পোস্ট আমরা করব সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আজকে আমরা এই যে 3টি রাজ্যের কথা বললাম, ইউপি, মহারাষ্ট্র এবং পশ্চিমবাংলা, এই 3টি রাজ্যে বিজেপির কেন এরকম ফলটা খারাপ হলো, আমরা এই আলোচনাগুলো করব। আজকের আলোচনায় প্রথম আলোচনা আমাদের থাকবে সবথেকে যে রাজ্য আমাদেরকে এবং দেশের মানুষকেও খুব খুব চিন্তিত বলবো না, তাদেরকে অবাক করে দিয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের ফল।
আজকে আমাদের প্রথম আলোচনার বিষয়টা হবে এই উত্তরপ্রদেশ নিয়ে। উত্তরপ্রদেশে 4 তারিখে যখন 4 জুন যখন ফল ঘোষণা হলো, ফল ঘোষণা হওয়ার পর থেকে সমস্ত উত্তরপ্রদেশ জুড়ে দুটো জিনিস, কয়েকটা মিম, একটা মিম বিশেষ করে সোশ্যাল মিডিয়া একদম ছেয়ে গেছে। এই মিমটা হচ্ছে আর কিছুই নয়, এটাও একটা উর্দু এবং সেই হিসাবে হিন্দিতেও চলে এসছে। সেটা হচ্ছে বেওয়াফা গার্লফ্রেন্ড। বেওয়াফা গার্লফ্রেন্ড মানে যে গার্লফ্রেন্ড অবিশ্বাসিনী, অর্থাৎ বিশ্বাসঘাতিনীও বলা যায়। এই বিশ্বাসঘাতিনী কেন বলা হচ্ছে গার্লফ্রেন্ডকে? যে তার বয়ফ্রেন্ডের সমস্ত কিছু সম্পদ, তার ভালোবাসা, তার সম্পদ, টাকা পয়সা সবকিছু লুটে নেওয়ার পর তারপরে সে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তো ইউপির সম্পর্কে, ইউপিতে যে মিমটা খুব চালু হয়েছে সেটা হচ্ছে এইটা, বেওয়াফা গার্লফ্রেন্ড। এখানে গার্লফ্রেন্ডকে বলেছে, ইউপির ভোটারকে বলা হয়েছে গার্লফ্রেন্ড। আর বেওয়াফা কাকে? না বিজেপিকে। বিজেপির প্রতি বিশ্বাসঘাতকতা হয়েছে। বয়ফ্রেন্ড বিজেপি, গার্লফ্রেন্ড ইউপির জনগণ, বেওয়াফা করেছে ইউপির জনগণ কাকে? না বিজেপিকে, বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তো এই কেন এই বিশ্বাসঘাতকতা? লোকে বলছে যে দেখো রাম মন্দির নিয়ে নিল। রাম মন্দির নেওয়া হলো যে ইউপিকে বলা হতো যেখানে আইন শৃঙ্খলা কিছু নেই, যোগীরাজ সেখানে আইন শৃঙ্খলা নিয়ে এলো। যে রাম মন্দির 1992-তে যেখানটায় সেই বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর থেকে যেটা নিয়ে এত জিনিস চলছিল, কংগ্রেস সরকার, যে সরকার বারবার সুপ্রিম কোর্টে এবং যে কোনো কোর্টে গিয়ে তারা বারবার চেষ্টা করেছে যাতে রাম মন্দির তৈরি না হয়, রাম মন্দিরের বিরোধিতা করেছে নানা রকম ভাবে। সেই সমস্ত বাধা উতরে দিয়ে বিশাল রাম মন্দির প্রতিষ্ঠা হলো, ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা হলো। সেই রাম মন্দির ইউপিতে প্রতিষ্ঠা হলো। অথচ যে ইউপিতে প্রতিষ্ঠা হলো, যেখানকার যোগী আদিত্যনাথ যেখানে এত সুন্দরভাবে যেখানে আইন শৃঙ্খলা মেনটেন করে চললেন, যেখানে প্রত্যেকটা ওপিনিয়ন পোল বলে গেছে যে জিতবে এখানে মোদী এবং যোগী আদিত্যনাথ, তাদের বিজেপি এখানে বিরাটভাবে জিতবে, সেখানে কেন এরকম হয়ে গেল? কেন হলো? এইটা নিয়ে যে কোনো জিনিসেরই হঠাৎ করে হয় না, তার পেছনে কারণ থাকে। 2014 সালের কথা ভাবুন, সেবার বিজেপি ইউপিতে দুর্দান্ত ফল করেছিল, 70-এর উপরে সিট। তারপরে শুধু তাই না, 2014 পরে দেখুন 2019, সেখানেও বিজেপি কমে এলো সিট, ঠিকই 60-এর ঘরে এলো, কিন্তু তাহলেও বিজেপি ছিল। 2014-তে কেন ছিল? 2014-তে ছিল যে রাম মন্দিরের ভূমিকা তো অবশ্যই ছিল, হিন্দুত্বের ভূমিকা অবশ্যই ছিল। মনমোহন সিংয়ের ইউপিএ সরকার নানা রকম ভাবে যে মুসলিম তোষণ করেছিল, সেই তোষণের বিরোধিতা ছিল, যার জন্য এক কাট্টা ভোট পড়ে গিয়েছিল বিজেপির পক্ষে। 2019-এ কি ছিল মনে রাখবেন? 2019-এ তার আগে বালাকোট হয়েছিল। বালাকোটে সেখানে আমাদের বালাকোটে ভারতের সেনা, মোদি সেখানে বলেছিলেন ঘর মে ঘুষকে মারেঙ্গে, তো ঘর মে পাকিস্তানে ঢুকে আঘাত করেছিলেন। আপনাদের মনে আছে কার্গিলের লড়াই যখন হয়েছিল, তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন কোনোভাবেই যেন আমরা আমাদের বিমান বাহিনী যেন সীমানা অতিক্রম না করে, তারা যেন ভারতের আকাশ সীমায় থাকে। কিন্তু নরেন্দ্র মোদী কি করলেন? পাকিস্তানে ঢুকে বালাকোটের বদলা নিলেন তিনি বালাকোটে। তো এর ফলে সারা দেশ জুড়ে তখন একটা অদ্ভুত রকমের কি বলবো দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ এইগুলো এসছিল। 2024-এ কি এলো? 2024-এ কি কিছুই ছিল না? আমরা তো সবাই ভেবেছিল যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, এবার রাম মন্দির ভাসিয়ে নিয়ে যাবে বিজেপিকে, এত ভোটে এগিয়ে যাবে। কিন্তু তা হলো না। কেন হলো না? অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোর জন্যেই
আজকে একটা কথা বলতে হয়, দিয়ে শুরু করব সেই কথাটি বলে, সেটা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অতি বড় বিজেপি সমর্থকও কখনো বলবেন না যে বিজেপির বিনাশকাল এসছে। 2004 সালে এই 4 জুন তারিখের ভোট গণনার পরে বিজেপি আসন কমে গেলেও এনডিএ এককভাবে ক্ষমতায় না আসতে পারলেও সেটা হচ্ছে শেষ পর্যন্ত এসে থেমে গেল বিজেপি তথা এনডিএ। বিজেপি এসে থেমে গেল 240-এ, আর এনডিএ থেমে গেল 292-তে। 292 অবশ্যই যে হাফওয়ে মার্ক, যেটা পার্লামেন্টে 272-এর থেকেও কিছুটা উপরে আছে, 20টা উপরে আছে। কিন্তু মনে রাখতে হবে এই 292-এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, তাদের আছে 16টা আসন। আবার জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের দল, তাদের আছে 12টা। অর্থাৎ 16 আর 12 28টা নিয়ে 292। এই 28টা যদি ওখান থেকে চলে যাওয়ার জায়গায় আসে, তাহলে কিন্তু আর এনডিএর যে সংখ্যাগরিষ্ঠতা সেটা থাকবে না। এবং আমাদের কংগ্রেস, ইউপিএ এবং মোদির বিজেপির বিরোধী দলগুলো, তারা নানা রকমভাবে চেষ্টা করছে। চেষ্টা করাটা তাদের কর্তব্যও বটে, কারণ বিরোধী দলের দায়িত্বই তো সেটা। সুতরাং তারা চেষ্টাও করছে কিভাবে এনডিএ সরকার থেকে এই দুটো শরিককে বার করে নেওয়া যায়। এবং তারা নানা রকম টোপও দিচ্ছে, নীতিশ কুমারকে বলছেন প্রাইম মিনিস্টার করে দেওয়া হবে ইত্যাদি অনেক কিছু বলছে। সেটা পরের ব্যাপার, দেখা যাক সে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত যেটা মনে হচ্ছে যে মোদি নিজে না চাইলে আগামী 5 বছর মোদির সরকারই থাকবে। কারণ মোদির, নরেন্দ্র মোদির এবং বিজেপির সরকারে আপাতত এই মুহূর্তে অন্তত কোনো ভয়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইউপির কথা সবসময় বলা হয়, যে ইউপি সম্পর্কে বলা হয় যে দিল্লির রাস্তা গেছে ইউপি দিয়ে, এবং আমরা সবাই জানতাম যে ইউপির 80টা সিটের মধ্যে এবার অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা যেমন বলে গিয়েছিল যে 200, এখানে খুব কম করে হলো 67 সিট, 67টা সিট বিজেপি অবশ্যই পাচ্ছে ইউপিতে। কিন্তু কোথায় শেষ পর্যন্ত বিজেপি কোথায় নেমে এলো? 33-এর ঘরে চলে এসছে বিজেপি। এই যে পরিস্থিতি, এটা কেন হলো? অনেকেই কারণ যে ভোটের আগে থেকেও এটা আন্দাজই করতে পারেনি। তাহলে এমন কি হলো? আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা দেখব যে ইউপিতে বিজেপির এই খারাপ ফল, এত শোচনীয় ফলের এই বিপর্যয়ের আসল কারণগুলো কি। সব থেকে বড় কারণ হিসেবে প্রথমত সবাই বলেন যে ইউপিতে নাকি ক্যান্ডিডেট সিলেকশন হয়নি ঠিক মতো। ক্যান্ডিডেট সিলেকশন কারা করেন? পার্লামেন্টের ক্যান্ডিডেট সিলেকশন করে যে সেন্ট্রাল যে বিজেপির পার্লামেন্টারি বোর্ড, তারা করবে। পার্লামেন্টারি বোর্ড, ইলেকশন, সেন্ট্রাল ইলেকশন কমিটি, তারা করবে। কিন্তু দেখা যাচ্ছে সেন্ট্রাল ইলেকশন কমিটি, পার্লামেন্টারি বোর্ড, এসব গাল ভরা কথাগুলো কথা হিসেবেই থেকে গেছে। যেটা হচ্ছে আসল চিহ্ন, আসল যেটা ছবি, সেটা হচ্ছে এগুলো কথার কথা হয়ে থেকে গেছে। দিল্লিতে কে কোন জায়গায় দাঁড়াবে, ভোটে দাঁড়াবে, এইগুলো একমাত্র দুটি মানুষ করে থাকেন। এবং সেখানটাই দুটি মানুষের মধ্যে 3 নম্বর মানুষ হিসেবে যাকে রাখা হয়, তিনি আসলে কতটা ভোকাল, আদৌ ভোকাল কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। দুজন মানুষ এইগুলো সাধারণভাবে তারাই এগুলো ঠিক করেন, একজন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আর 3 নম্বর যার কথা বলছিলাম, তিনি আমাদের জেপি নাড্ডা সাহেব। তিনি হচ্ছেন দলের প্রেসিডেন্ট, সর্বভারতীয় সভাপতি। কিন্তু দেখা গেছে এই দলের মধ্যে, এই পার্লামেন্টারি বোর্ডের বিজেপি আজকাল
যেখানে ইলেকশন কমিটি যাদের নাম ঘোষণা করছে সেখানে কিভাবে নাম করায় সেই বোর্ডের মধ্যে সবথেকে অবাক করার কথা, এই বোর্ডের মধ্যে ইউপির কথা নিয়ে আমরা আলোচনা করছি। ইউপিতে এই যে বোর্ড, সেখানে ইউপির চিফ মিনিস্টার আদিত্যনাথ যোগী ছিলেন না। আদিত্যনাথ যোগী তিনি বারবার বলে গেছেন যে এদেরকে, যাদেরকে আগেকার যারা এমপি আছেন, এর আগেরবার যারা জিতেছিলেন, তাদের অনেককে বাদ দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন এদেরকে না নিতে, তাদের জায়গায় অন্য কারো মানুষের নাম দেওয়ার কথা তিনি বলেছিলেন, এবং যোগীর কথা মেনে নেওয়া হয়নি। যোগীর কথা শুধু মেনে নেওয়া হয়নি নয়, এখানটায় এমন অনেক মানুষকে এসে নিয়ে আসা হয়েছে যাদের উপরে সাধারণ মানুষের প্রচণ্ড রাগ। যেমন ধরা যাক, জৌনপুর কেন্দ্রে দাঁড়িয়েছিলেন কৃপাশঙ্কর মিশ্র। কৃপাশঙ্কর মিশ্র কে ছিলেন? ইনি মহারাষ্ট্রে থাকেন, যেহেতু ইউপির লোক মানুষ, মহারাষ্ট্রে থাকেন তিনি। সেখানে ওখানকার তিনি কংগ্রেস আমলে, এর আগের কংগ্রেস আমলে তিনি ওখানকার রাজ্যমন্ত্রীও ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের। তিনি যে বোম্বেতে যে বিরাট সেই খুনোখুনিটা করেছিল 26/11, এই 26/11-র পরিপ্রেক্ষিতে তিনি একটি বই লিখেছিলেন, এই কৃপাশঙ্কর মিশ্র। বইটার নাম, বইটাতে তিনি বলতে চেয়েছেন যে 26/11 যে ম্যাসাকার হয়েছিল বোম্বেতে, এই ম্যাসাকার পাকিস্তান করেনি। এই ম্যাসাকার কে করেছিলেন? ম্যাসাকার করেছিল আরএসএস। সেই কৃপাশঙ্কর মিশ্র, তার যে বই উদ্ঘাটন হয়েছিল সেখানটায় কে ছিলেন? মহেশ ভাট, কৃপাশঙ্কর মিশ্র এবং ভারত বিরোধী তত্ত্ব আরও অনেকেই, যারা আরএসএস এর বিরোধিতা করার জন্য, যারা মূলত যাদের সুনাম বা দুর্নাম আছে। তিনি কি বলেছিলেন? সেই কৃপাশঙ্কর মিশ্রকে টেনে নিয়ে আসা হলো মহারাষ্ট্র থেকে, তাকে দাঁড় করানো হলো জৌনপুরের ভোটে। যিনি আরএসএসকে বললেন দাঙ্গা, ওই 26/11 ঘটনার মূল বলে যিনি দাবি করলেন, তাকে নিয়ে এলো। কি করে আশা করা যাবে আরএসএস তার হয়ে কাজ করবে? সেখানকার সাধারণ মানুষ তার হয়ে কাজ করবে? করেনি। শুধু জৌনপুর নয়, আজকে পূর্ব ইউপির, ইস্টার্ন ইউপির একটা বড় অংশ জুড়ে বিজেপির যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের মূলে এই কৃপাশঙ্কর মিশ্র, তার আরএসএস বিরোধিতা, এবং আরএসএস এর মতো মানুষরা কাজ করেননি। আরএসএস এর যারা নিচু পর্যায়ে রয়েছেন, যারা সাধারণ স্বয়ংসেবক, তারা বসে গিয়েছিলেন। আরএসএস সম্পর্কে ভোটের আগে একটা কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, বলেছিলেন আরএসএস যেন একটুখানি এবার তারা মনে রাখে যে বিজেপি এখন সাবালক হয়েছে, সুতরাং বিজেপিকে গাইড করার দরকার আর তাদের নেই। এই কথাটা বলেছিলেন। জানি না এই কথাটা জেপি নাড্ডা নিজের কথা, আমার আদৌ তা মনে হয় না। এই কথা জেপি নাড্ডা নয়, আরও উপরের কথা নরেন্দ্র মোদী, তিনি একটা সময় প্রচারক ছিলেন। কিন্তু মনে রাখবেন, অমিত শাহ কিন্তু কোনোদিন আরএসএস এর ডাইরেক্ট আরএসএস করেননি। আরএসএস এর প্রচারক কিংবা স্বয়ংসেবক তিনি ছিলেন না, তিনি এবিভিপি করতেন। যে কারণেই হোক না কেন, আজকে এই যে কথাগুলো আরএসএস সম্পর্কে বলা হয়েছিল, এটা কিন্তু ইউপিতে স্বয়ংসেবক এবং নিচের দিকের মানুষ, তারা কিন্তু এটাকে মেনে নিতে পারেনি। তো যে কথাটা বলছিলাম, যে আমাদের যোগী আদিত্যনাথ 35-36 জন সম্পর্কে যারা ক্যান্ডিডেট হয়েছিলেন, এরকম 36 জন সম্পর্কে উনি আপত্তি করেছিলেন যেন এদেরকে দাঁড় করানো না হয়। কিন্তু তার কথা শোনা হয়নি, জবরদস্তি তাকে সেখানে দাঁড় করানো হয়েছিল তাদেরকে, এবং তাদের মধ্যে প্রায় 29-30 জন তারা এবারে নির্বাচনে পরাজিত হয়েছে। অর্থাৎ যোগী আদিত্যনাথকে কোনো একভাবে অস্বীকার করার একটা চেষ্টা যে চলেছিল, সেটা কিন্তু একদম নিচের স্তরের মানুষ পর্যন্ত তারা জেনে গেছে।
মনে রাখতে হবে যে নরেন্দ্র মোদী যেমন সারা ভারতে খুব সম্মানিত নাম, তেমনি আদিত্যনাথ যোগী কিন্তু হচ্ছেন ইউপিতে বলতে গেলে মোদীর সমকক্ষ হিসেবে তাকে মানুষ মনে করে, তাকে শ্রদ্ধা করে। এবং এই শ্রদ্ধার ঠিক ভোটের আগে মনে রাখবেন 2-3টে বোধহয় ততদিনে ফেজ হয়ে গেছে। তারপরে কেজরিওয়াল যখন বেরিয়ে এলেন জেল থেকে বেল পেয়ে বেরিয়ে এসে কেজরিওয়াল কিন্তু একটা কথা বলেছিলেন। এই কথাটাকে গুরুত্ব আমাদের রাজনৈতিক নেতারা দেননি, কিন্তু ইউপির সাধারণ মানুষের কাছে এই কথাটা কিন্তু ভীষণ সত্যি হয়ে দেখা গিয়েছিল। কেজরিওয়াল কি বলেছিলেন যে নরেন্দ্র মোদীর পর ভারতবর্ষে প্রধানমন্ত্রী করবার জন্যে যোগী নন, অমিত শাহকে চেষ্টা করা হচ্ছে, যার জন্য যোগীকে ছেঁটে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই পার্লামেন্ট ভোটের পরে তিনি বলেছিলেন কেজরিওয়াল, যোগীর যে হাইট রয়েছে, যে উচ্চতা রয়েছে, সেটা ছেঁটে দেওয়া হবে। তার কথার বক্তব্য ছিল এইটা। মানুষ কিন্তু বিভিন্ন কারণের মধ্যে দিয়ে এগুলো যে মিথ্যে নয়, সত্যি হতে পারে, সেটা কিন্তু তারা মনে করেছিল। 1-2 হলো। এরপরে যে আমাদের টিকিট ডিস্ট্রিবিউশন, টিকিট দেয়া নিয়ে বিজেপির ভেতরের কথাগুলো বললাম যে সেখানে কি হয়েছিল। আপনাদের মনে হয়েছে অযোধ্যা, যেটা ফৈজাবাদ কেন্দ্র, অযোধ্যায় বিজেপি হেরে গেছে। যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেইখানে বিজেপি হেরে গেছে। বলা হয়েছে কি, বলা হয়েছে ওখানে দাঁড়িয়েছে কে জানেন? অযোধ্যায় ফৈজাবাদ কেন্দ্র, সেটা কিন্তু সংরক্ষিত কেন্দ্র নয়, কিন্তু অখিলেশ যাদব তিনি প্রচণ্ড ভালোভাবে এবার ওখানে যে নির্বাচন প্রক্রিয়াটা তিনি বিশ্লেষণ করে সেই মতো পা ফেলে গেছেন। তিনি ওটা ফৈজাবাদ কেন্দ্র সংরক্ষিত না হলেও তিনি ওখানে দাঁড় করিয়েছেন একজন এসসিকে, অর্থাৎ শিডিউল কাস্টের একজনকে দাঁড় করিয়েছেন। তার পদবি কি? তার পদবি পাশি। আর ওখানে স্লোগান কি উঠেছে? না অযোধ্যা না কাশী, হামে চাইয়ে শ্রী পাশি। এবং সেই পাশি সমাজবাদী ক্যান্ডিডেট, তিনি জিতে গেছেন। ভাবা যায়। এর জন্য অনেকেই বলছেন কি না, নাকি অযোধ্যায় বহু দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, এই দোকানপাট যাদের ভেঙে দেওয়া হয়েছে তারা কোনো রকম ক্ষতিপূরণ পায়নি, এবং ক্ষতিপূরণ না পাওয়ার ফলে নাকি মানুষ তাদের উপরে রেগে গেছে। এই কথাটা একদমই সত্যি নয়। প্রথম কথা হচ্ছে 1253 কোটি টাকা, 1253 কোটি টাকা, যেখানে অযোধ্যায় রাস্তাঘাট ইত্যাদি তৈরি করবার জন্যে যাদেরকে ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ইত্যাদি, তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 1253 কোটি টাকা। মনে হচ্ছে কি টাকাটা খুব কম? এইবার তাহলে বলা যাক যে যারা ওখানটা, অযোধ্যা হচ্ছে খুব প্রাচীন একটি শহর, এই শহরে যারা দোকানপাট যাদের ছিল, অনেক ভাড়াটে ছিল, তারা কিন্তু ভাড়াতে দোকান ছিল। অনেকে যারা বাড়িতে থাকতেন তারা ভাড়া বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতেন। এর ফলে ভাড়াটে হিসেবে যাদের দোকান ছিল, ভাড়াটে হিসেবে যারা ওখানে থাকতেন, তারা যে টাকা পাবেন মালিকরা তো তার থেকে বেশি টাকা পাবে। এটা তো দেশের সাধারণ নিয়ম। এই সাধারণ নিয়মের জন্যে ওখানে হয়তো অনেকের মনে হয়েছে যে তারা ঠিকমতো কম্পেনসেশন পাননি, কিন্তু আসলে কম্পেনসেশন তারা পেয়েছে। আবার দেখুন, যারা ওখানকার হিন্দুত্ববাদী, ভোটের রেজাল্ট বেরোয়ার পর তারা কিন্তু ওখানটায় বলা শুরু করেছেন কি, তারা ওখানে অলরেডি ওখানে আওয়াজ উঠেছে যে আপনারা অযোধ্যায় যারা যাচ্ছেন যান, কিন্তু ওখানকার হিন্দুদের দোকান থেকে কোনো জিনিস কিনবেন না। কেন কিনবেন না? না, ওরা নাকি ভোট দেয়নি। এই কথাগুলো যাদেরকে বলা হচ্ছে, বলে কাদেরকে তুষ্টিকরণ করা হচ্ছে? এটা কি সাধারণ আমাদের হিন্দুদের বিরোধিতা করা হচ্ছে না? যারা এই ধরনের কথা বলছে তারা অত্যন্ত ভুল কথা বলছে। যদিও এই কথাটাও ঠিক নয় যে ওখানকার মানুষ কম্পেনসেশন পায়নি। কম্পেনসেশনের কথা যখন উঠলো তখন আমাদের নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রের কথাটাও বলি। নরেন্দ্র মোদীর বারাণসী কেন্দ্রে এবার
তার প্রায় 5 লাখ ভোটের ব্যবধানে গতবার জিতেছিলেন, এবার সেটা নেমে এসছে 1.5 লক্ষের সামান্য উপরে। কেন নেমে এসছে এই ভোটটা? অনেকেই বলছেন মোদির বিরুদ্ধে অনেকে ভোট দিয়েছেন, এবং মোদির বিরুদ্ধে এই ভোট দেওয়ার নাকি একটা বড় কারণ হচ্ছে যে ওখানকে যে পাইকারি হারে, জানেন তো বেনারস হচ্ছে যে ষাঁড়, কথায় আছে রাঁড় ষাঁড় গলি, রাঁড় মানে বিধবা, ষাঁড় আর গলির শহর হচ্ছে বেনারস, কাশী। এইখানে এই গলি হচ্ছে কাশীর ধর্ম, কাশীর বিশেষত্ব। সেই গলি ভেঙে চুরে চৌপাট করে দিয়ে অজস্র ছোটখাটো মন্দির, বেনারসের প্রত্যেকটা মহল্লায় কয়েকশো করে মন্দির ছিল, এবং এই বেনারসকে সাজাতে গিয়ে এই মন্দিরের একটা বড় অংশই ভাঙা পড়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু তার একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু এসছে, এবং সেটা কিন্তু বর্তমানে ভোটের পরে আমি যে খবরটাগুলো পেয়েছি ওখান থেকে, যে এই ভোটের পরে সেখানকার মানুষ, সেখানকার যারা প্রশাসনে রয়েছে, তারা বলছেন পাইকারি হারে মন্দির ভেঙে বেনারসকে আর সাজাবো না, আর সাজাবার চেষ্টা হবে না। কিন্তু ভুল যা হওয়ার সেটা একটা হয়ে গেছে। আজকাল হয়ে গেছে কি, বেনারসকে এখন অনেকেই বলছেন, এটা আগে বেনারসের কি নাম ছিল, এটা হচ্ছে পিলগ্রিম, অর্থাৎ যারা তীর্থযাত্রী তাদের শহর ছিল বেনারস। আর এখন বেনারস কাদের শহর হয়েছে? টুরিস্টদের শহর। এটা কিন্তু একটা প্রাচীন শহরের তার যে নিজস্বতা, সেই নিজস্বতা কিন্তু চলে গেছে বেনারসকে আরো উঁচু করতে গিয়ে, ঝাঁ চকচকে করতে গিয়ে। এটাও কিন্তু মানুষ খুব ভালোভাবে নেয়নি, যার জন্য মোদির ভোটও কিন্তু এত বিরাটভাবে কমে গেছে। এরপরে আরেকটা যে কথা বলছিলাম, অখিলেশ খুব সুন্দরভাবে কিন্তু তার ক্যান্ডিডেটগুলোকে ঠিক করেছে। আপনাদের মনে পড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কেন্দ্রে অখিলেশ তার প্রার্থী পাল্টে দিয়েছে। যেমন মিরাটে অখিলেশ 3 বার ক্যান্ডিডেট পাল্টে দিয়েছে। এরকম আরো অনেক জায়গা দুবার তো পাল্টেছে, এক জায়গায় পাল্টেছে। এই পাল্টেছেন কেন? কারণ অখিলেশ যাদব সবসময় একদম একটা নিচের থেকে ফিডব্যাক তিনি পেয়েছেন, সবসময় ফিডব্যাক নিয়েছেন। একজনকে যখন তিনি বাদ দিয়ে দিচ্ছেন, যাকে রেখে দিয়েছেন, ভাবছেন যে একে নিলে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে। সুবিধাগুলো যদি কম হয়, অসুবিধে বেশি হয়, তাকে পাল্টে দিয়েছেন। আমরা ওখানকার যারা বিজেপি, তারা বলেছে কি না, এই পাল্টে দেওয়াটা হয়েছে এটা নাকি অখিলেশের দুর্বলতা, রাহুল গান্ধীর দুর্বলতা। আসলে দুর্বলতা নয়, তারা সবসময় বেটারমেন্ট করে গেছে। আর বিজেপি যেটা করতে গিয়েছে, ওপর থেকে দিল্লির থেকে যাকে পাঠিয়েছে তাকে নিয়ে বসে রয়েছে। আর দিল্লির থেকে যাই পাঠিয়েছেন, যার নামে যাকে ওখানে ক্যান্ডিডেট করেছেন, তার বক্তব্য কি, আরে জিতবে তো মোদির এত সুনাম, মোদির জন্য এখানে যদি একটা ল্যাম্পপোস্টকে দাঁড় করিয়ে দেওয়া যায় জিতবে, এই বলে তারা কিন্তু খাটেননি। আজকে অখিলেশ যাদব শুধু যদি ক্যান্ডিডেটের জন্য যদি আমাদের হার হতো, তাহলে স্মৃতি ইরানির হার হতো না। স্মৃতি ইরানি কেন অ্যামেঠিতে হেরেছেন? তিনি তো রাহুল গান্ধীর কাছেও হারেননি, প্রিয়াঙ্কার কাছেও হারেননি। তিনি হেরে গেছেন কার কাছে? তিনি হেরে গেছেন ওখানকার একজন কর্মীর কাছে, যিনি সোনিয়ার পরিবারের খুব কাছের মানুষ, কিন্তু তিনি তো গান্ধী পরিবারের কেউ নন, তার কাছে হেরেছেন। অর্থাৎ ক্যান্ডিডেট যে চয়েস যে সবসময় হার হয়েছে তাও নয়, কিন্তু এটা একটা বড় হারের একটা বড় লক্ষণ। দ্বিতীয় কথা, এবার যে ভোটটা হয়েছে, প্রচন্ড গরমের মধ্যে ভোট হয়েছে। এই গরমের মধ্যে ভোটের আপনাদের মনে আছে, প্রথম 4 দফা ভোট হয়েছে, যখন 4 দফা ভোটে 3টে দফা অবধি ভোটদানের হার অত্যন্ত কম ছিল। এই কম থাকাটাও বিজেপির বিরুদ্ধে গেছে। কিভাবে গেছে? বিজেপির বিরুদ্ধে গেছে কারণ এমন একটা প্রচার চলেছে, এবং নরেন্দ্র মোদী যেভাবে বলেছেন আব কি বার 400 পার, সুতরাং আমরা তো এমনিতেই জিতবো, বিজেপি এমনিতেই জিতবে। তো
তাহলে দুপুর রোদ্দুরে এত কষ্ট করে ভোট দিতে যাওয়ার দরকার কি? এই ভোট দিতে না যাওয়ার ফলে বিজেপির একটা বিরাট পরাজয় হয়েছে। আমাদের দেখা গেছে হিসাব করে, যেখানে ইউপিতে যেখানে মুসলিমের জনসংখ্যার হার তেমন বেশি নয়, কিন্তু না থাকলেও সেখানটায় মুসলিমরা ভোট দিয়েছে 95 থেকে 99% মুসলিম তারা ভোট দিতে গেছে। হিন্দুরা সেখানে 40, 45, 50%। অর্থাৎ হিন্দুরা প্রথমেই একটা বড় সংখ্যায় পিছিয়ে পড়ল। এই পিছিয়ে পড়াটা হচ্ছে বিজেপির হারের আর একটা বড় কারণ। আমাদের আরেকটা জিনিস হচ্ছে মোদির আব কি বার 400 পার, এই যে ঘোষণাটা মোদি করেছেন, এই ঘোষণাটা কিন্তু একটা খুব খারাপ ইফেক্ট দিয়েছে। কেন 400 পার? জিততে গেলে তো, ক্ষমতায় থাকতে গেলে 272 যথেষ্ট। এর আগে 14 এবং 19-এ যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এসছে। তাহলে হঠাৎ মোদি কেন 400 পার করতে গেছেন? এই 400 পারকে কংগ্রেস এবং ইউপিএ তারা খুব সুন্দরভাবে, অখিলেশ এরা খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছে একটা কথার মধ্যে। তারা বলেছে 400 পার করা হবে সংবিধান সংশোধন করবার জন্য। সংবিধান কেন সংশোধন হবে? সংবিধান সংশোধন হবে একটাই কারণে, সেটা হচ্ছে নাকি যে এসসি এসটি সংরক্ষিত যারা আছেন তাদের যে সংরক্ষণ সেটা তুলে দেওয়া হবে। এসসি এসটিদের সংরক্ষণ তুলে দেওয়ার জন্যেই নাকি মোদি বলছেন তার 400 পার এত আসন দরকার। অথচ 2014 ক্ষমতায় আসবার পর থেকে কোনো দিন বিজেপির কোনো নেতা তারা বলেননি যে আমরা সংরক্ষণ তুলে দেব। বরং মোদি বারবার এবার বলেছেন যে মুসলিমদের যে সংরক্ষণ দেওয়ার চিন্তা করছে ইউপিএ সরকার, ইউপিএ, আমরা মুসলিমদের, আমাদের এসসি এসটিদের তাদের সংরক্ষণ কমিয়ে মুসলিমদের সংরক্ষণ করতে দেব না। এ কথা বলা সত্ত্বেও ইউপিতে কিন্তু এবং ভারতের বহু জায়গায় খুব ভালোভাবে, বিশেষ করে ইউপিতে প্রচার করা গেছে 400 পার চাই সংবিধান সংশোধনের জন্য। এখানে বিজেপি কিছু না বললেও মনে রাখতে হবে 2014 সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর, মোদি ক্ষমতায় আসার পর 2015 সালে আরএসএস এর সরসাঙ্গ চালক মোহন ভাগবতজি তিনি বিহারে গিয়ে একটি জনসভায়, বিহারে গিয়ে তিনি জনসভায় নয়, বিহারে গিয়ে তিনি বলেছিলেন একটা কথা। সে কথাটা হচ্ছে সংরক্ষণ নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করার সময় এসেছে। অর্থাৎ সংরক্ষণ এরপরে চালু থাকবে কি থাকবে না এটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসছে। এ কথা কে বলেছিলেন? বিজেপির কেউ না, মোহন ভাগবত। মোহন ভাগবতকে, তিনি হচ্ছেন আরএসএস এর হেড। আরএসএস কে না বিজেপির নাকি দীক্ষা গুরু বলা হয়, বিজেপির ইডিওলজিক্যাল গুরু যাদেরকে বলা হয়। এই প্রচারের ফলে সেবার কিন্তু ওখানে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের যে কম্বাইন হয়ে তারা যে লড়েছিল, তারা কিন্তু বিহারে দুর্দান্ত ভালো রেজাল্ট করেছিল বিহারের বিধানসভা নির্বাচনে। সেই কথাও এবার কিন্তু আজকে ইউপিতে উঠে এসছে যে মোহন ভাগবতজি এই কথাগুলো বলেছিলেন সংরক্ষণ তুলে দেওয়ার জন্যে। আমরা তো বলেছি এরপরে যে বিজেপির মধ্যে একটা জিনিস দেখা গেছে যে বারবার অন্য দল থেকে যাদেরকে নিয়ে আসা হয় তারা এই দলে এসে তারা বেশি করে ছড়ি ঘোরাবে, তারা আসার সাথে সাথেই তারা নেতা হয়ে যায়, তারা লোকসভা বিধানসভার আসন পেয়ে যায়। এই যে প্যারাশুট করে যারা এসে এখানে নেমে যারা এখানকার নেতা হয়ে গেলেন, এদের বিরুদ্ধে কিন্তু সাধারণের মধ্যে একটা বিরাট রাগ রয়েছে, সাধারণ কর্মীদের মধ্যে। এই কর্মীরা তাদের হয়ে কাজ করেননি। যে কৃপাশঙ্কর মিশ্রের কথা বললাম জৌনপুরে, তিনি কংগ্রেসে ছিলেন এই ভোটের আগে পর্যন্ত, তিনি আরএসএস এর কে বলে গিয়েছিলেন 26/11 ঘটনার
না তারাই ঘটিয়েছে, তাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে জৌনপুরে আসনে তাকে দেওয়া হলো। এবং কি করে আশা করা যাবে যে সাধারণ বিজেপি কর্মী, সাধারণ RSS স্বয়ংসেবক তাদের ওই কাজ করবে? তার হয়ে করেনি। এইটা হয়েছে বহু জায়গায়। এরপরে আমাদের আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে বড় জিনিস যেটা মুসলিম ভোট। মুসলিম ভোট একটা জিনিস আমাদের সব সময়, যে ইউপিতে আপনারা জানেন কিনা অনেকেই খোঁজ নিয়ে দেখবেন, ভারতে এই যে কেন্দ্রীয় প্রজেক্টগুলো, শৌচালয় বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, উজ্জ্বলা গ্যাস যোজনা বলুন, এই ধরনের যে কেন্দ্রীয় যোজনাগুলো, এগুলো সব থেকে ভালো যে রাজ্যে দারুণভাবে এগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে, সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ। এখানে যোগী, তিনি মুখ্যমন্ত্রী যোগী, তিনি হিন্দু মুসলমান কোনো বিচার করেননি, এবং ওখানকার কোনো মুসলমান বলতে পারবে না যে তারা এই ধরনের কোনো সুযোগ পায়নি। ইউপিতে 20 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় 20 লক্ষ আবাস বাড়ি দেওয়া হয়েছে মুসলিমদের। 20 লক্ষ আবাস দেওয়ার পরেও 20,000 মুসলিমের ভোটও বিজেপি পায়নি, এনডিএ দখলে আসেনি। নরেন্দ্র মোদী এই ভোটের বছরখানেক আগের থেকে তিনি মুসলিমদের মধ্যে পাসমান্দা মুসলিম বলে, তিনি যে সাধারণ গরিব মুসলিম, এবং যাদেরকে বলা হয় মুসলিমদের মধ্যে বনেদি মুসলিম নয়, সেই পাসমান্দা মুসলিম বলে যাদের কথা বলেছিলেন নরেন্দ্র মোদী, বলে ভেবেছিলেন যে ওরা বোধহয় আমাদেরকে ভোট দেবে, তারাও কিন্তু একটা ভোটও দেননি মুসলিম। তারাও, মুসলিমরা একটি ভোটও কিন্তু আমাদের এখানে আসেনি। আমাদের এখানেও কথা হয়েছিল ভোটের পরের যে এক্সিট পোলগুলো তো আসেনি, ভোটের আগে যেসব এক্সিট পোল হয়েছে সেখানে দেখা গিয়েছিল মুসলিমদের মধ্যে নাকি 12%, 15%, 20% কোনো কোনো জায়গায় তারা নাকি বিজেপিকে ভোট দেবে। আদতে সেই ভোট বিজেপির বাক্সে আসেনি। মুসলিমরা কেন হঠাৎ একেবারে চলে গেল পুরো বিজেপির বিরুদ্ধে এইরকম ভাবে? একটা কারণ তো হচ্ছে মুসলিমদের ধর্মগুরু, এবং মুসলিমদের ধর্মগুরুরা বলে দিয়েছে। দ্বিতীয় কথা, মুসলিমদের মধ্যে সারা ভারতে এবার একটাই কথা চলেছে, তা হলো যেখানে যেমন যেই মানে বিজেপির বিরুদ্ধে যারই জিতবার সম্ভাবনা, সে কংগ্রেসের হোক, সে এমনকি যদি শিবসেনারও হয়, তোমরা তাকে ভোট দেবে, কিন্তু বিজেপিকে হারাতে হবে, এটা হবে সব থেকে বড় কারণ। এর পেছনে একটা কারণটা কি? কারণ মোদী লাস্ট মোমেন্টে ভোটের সময় মধ্যেও তিনি বলে গেছেন যে এই যে আমাদের ইনকাম একটা, যে মানুষের কার কি সম্পত্তি আছে, সেই সম্পত্তির খতিয়ান দেখে সম্পত্তি ডিস্ট্রিবিউশন করার একটা কথা বলেছিলেন। কংগ্রেস এই কথা বলেছিল, কংগ্রেস তাদের এতে এবারকার নির্বাচনী ইস্তাহারে সেই প্রসঙ্গ তুলে নিয়েছে। অর্থাৎ মোদীজি বলেছিলেন কি, মোদীজি বলেছিলেন আপনাদের সম্পদ এগুলো নিয়ে, এমনকি মেয়েদের সম্পর্ক বলেছিলেন, আপনাদের মঙ্গলসূত্র সেটা নিয়ে গিয়ে দিয়ে দেওয়া হবে যে যারা ভারতে, যারা জবরদস্তি এখানে এসে বসে রয়েছেন, জবরদখল করে বসে রয়েছে যারা, সেই মুসলমানদের দেওয়া হবে। এ কথা মোদী সেই সময় বলে গেছেন। এর মধ্যে দুটো জিনিস তার মানে এসে গেল, যে ভারতে যে মুসলমানরা থাকে তারা নিজেদেরকে বললো, তাহলে কি মোদী বলতে চাইছেন আমরা জবরদখলকারী, আমরা এখানকার ভারতের যথার্থ অধিবাসী নই? এই প্রচারটা সারা ভারতে মুসলমানরা দাবানলের মতো ছড়িয়ে দিতে পেরেছে, যে বিজেপিকে একটি ভোটও নয়, এবং বিজেপির পক্ষে যারা আছে তাদেরকেও একটি ভোটও নয়। তার জন্যে মুসলিম ভোট সম্পূর্ণভাবে, এবং মনে রাখবেন মুসলিমরা এটাও বলেছিল একটি ভোটও যাতে নষ্ট না হয়। 99% মুসলিম ভোট দিয়েছে এদেশে। যদি উত্তরপ্রদেশে 20%-এরও কম মুসলিম, আমি যদি ধরে নিই 20 জন মুসলিম 100 জনের মধ্যে,
সেই 20 জন মুসলিম, তাদের মধ্যে 19 জন মুসলিম এসে ভোট দিয়েছে। আর আমাদের হিন্দুদের মধ্যে 80 জনের মধ্যে তাদের মধ্যে 40 জন যদি ভোট দিয়ে থাকে, 40 জনের মধ্যে আবার একটা বড় অংশ হচ্ছে এই মুসলিমরা যাদেরকে ভোট দিয়েছে তাদের দিকে গেছে। ফলে ফারাকটা হয়ে গেছে বিজেপির পরাজয়ের একটা বড় কারণ হয়ে গেছে। একবার প্রচণ্ডভাবে একটা জাতি ধর্মীয়ভাবে ভাগ হয়ে গেছে মুসলিমদের ভোট। মুসলিমরা পুরোপুরি গেছে বিরুদ্ধে, কিন্তু হিন্দুদের একটা বড় অংশ তারা ভোট দিতে যাননি। যারা ভোট দিতে গেছেন তাদের একটা বড় অংশ আবার এই হিন্দুত্বের পক্ষে ভোট না দিয়ে তারা কংগ্রেসকে দিয়ে গেছেন, বিজেপি তাদের বিরুদ্ধে দিয়ে গেছেন, বিজেপির বিরুদ্ধে দিয়ে গেছে। করোনার সময় যেভাবে কাজ করে গেছেন আমাদের যোগীজি, মোদিজি তো সারা ভারতে কাজ করেছেন। আমরা যোগীজির কথা বলছি ইউপির প্রসঙ্গ নিয়ে আলোচনায়। আপনাদের মনে আছে কিনা যে কেজরিওয়াল তিনি বলেছিলেন যে দিল্লিতে যে বাইরের বিহারের ইউপির যে শ্রমিকরা আছে ও তাদেরকে উনি ইউপির সীমানায় মানে দিল্লির সীমানায় পাঠিয়ে দেওয়া হবে, তার বেশি তারা করতে পারবেন না। তারা যখন চলে আসছে তখন তাদেরকে দিল্লির সীমানা থেকে তাদের বাড়ি অবধি বাসে করে শয়ে শয়ে বাসে করে নিয়ে গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার যে কাজ করেছিলেন আদিত্যনাথ, যোগী আদিত্যনাথ, সেটা ভারতের আমাদের পশ্চিমবাংলার এখানে মমতা ব্যানার্জি সেই সময় কিভাবে কাজ করেছিলেন। করোনার যে পরিযায়ী শ্রমিকদের যারা বাংলায় ফিরতে চাইছিল তাদেরকে তিনি আসতে দেননি, কিভাবে তিনি আটকে দিতেন সেই কাহিনীও মনে আছে। যোগী নিজের দায়িত্ব নিয়ে পুরো কাজ করেছেন, তার জন্য সবাই ভেবেছিল যোগীর জয় হবে। কিন্তু সেই যোগীর ওপরে যখন বলা হলো যে এই যোগী তাকে বাদ দিয়ে দেওয়া হবে ভোটে যাওয়ার পরে, কেজরিওয়াল যে কথা বলেছিল, যে কথা একটু আগে বললাম, তার ফলে মানুষের মধ্যে যোগীর প্রতি যে ভালোবাসা, তার জন্য অনেকে বিজেপিকে ভোট দিতে বের হয়নি। আলটিমেটলি আজকে এখানে তার জন্য বিজেপির এই পরিস্থিতি ঘটেছে। নমস্কার।